প্রিয় দর্শক, আজকে আমরা একটা বিশেষ এপিসোডে যুক্ত হয়েছি এবং আমাদের সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ। আমরা একসাথে কাজ করেছি, সুলতান মোহাম্মদ জাকারিয়া। সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আপনারা অনেকেই হয়তো এখনো চেনেননি। সুলতান মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের যে কয়জন মানবাধিকার কর্মী আন্তর্জাতিকভাবে পরিচিত তার মধ্যে একজন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন, দক্ষিণ এশিয়ার গবেষক ছিলেন এর আগে। রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফেলো ছিলেন এবং বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষজ্ঞ উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। সুলতানের সাথে আমার পরিচয় যোগাযোগ এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে। যখন আমাদের এই বিপ্লবটা চলছিল সেই সময়ে সুলতান একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে, সেটা হচ্ছে আইসিসি কোর্টে কিভাবে হাসিনাকে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে মামলা করা যায়। এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম। আপনারা জানেন আমি বলেছিলাম যে আমাকে এভিডেন্সগুলো দেন। এভিডেন্সগুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনো চলমান আছে। এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ মামলা করেছে, হ্যাঁ? কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট, মানে যেটাকে বলা হয় যে এমন একটা মামলা, যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না, সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে, আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই। তো আমি এই বিষয়টা আর বলি না। আমরা, আমি সহ, আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে, জাকারিয়ার কাছে, যে আমরা এটাকে কিভাবে করতে চাই। সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের, মানে আমাদের, আপনার না, আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের যারা অগণিত লোক, আপনার ভক্ত এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী শুনছেন, আমরা এবং আপনি যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা একসাথে কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটার একটা যৌক্তিক পরিণতি আমরা পেয়েছি। কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ। আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আরো যে ধাপগুলো রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা এবং বাংলাদেশে যে নতুন যে একটা রাষ্ট্র গঠন করা, সেই রাষ্ট্র গঠনে আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তা করা। বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের 3rd উইকে যখন ম্যাসাকার হলো, আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো, আপনি জানেন যে আপনি, আমি, আমরা যারা বাইরে থাকি, আমাদের জন্য দিনগুলো, রাতগুলো ছিল খুবই নির্ঘুম এবং যন্ত্রণাময়। আমরা আসলেই একটা কিছু করার তাগিদ যে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তো একটা চেষ্টা যেটা আমরা মিলিলে আমরা একসাথে যে জিনিসটা করতে চেয়েছি, যে শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে, তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে, তার পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, এই ঘৃণ্য খুনের অপরাধগুলো থেকে যাতে সে ছাড়া না পায়। এবং তখনকার বাস্তবতায়, অর্থাৎ জুলাইয়ের থার্ড উইক পর্যন্ত আমরা জানতাম যে শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্র চালাচ্ছে, জুডিশিয়ারি ইজ কম্প্রোমাইজড, এটার কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, এটা শেখ হাসিনার মতো করে রায় দেয়। সো যার ফলে আমরা যদি শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সামনে একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা করা, এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা।
অ্যান্ড সেই ডেটারও ওয়ে হচ্ছে যে সিন্স বাংলাদেশ ইজ এ স্টেট বা পার্টি, বাংলাদেশ রোম স্ট্যাচিউটের স্বাক্ষর করা রাষ্ট্র, এবং আমরা যেহেতু আইসিসি কনভেনশনের রোম রোম একটু স্ট্যাচিউটের। ইন্টারাপ্ট করি জি, জাকারিয়া। সেটা হচ্ছে যে ১ম ধাপ আইসিসি কোর্টে মামলা করার ১ম ধাপ হচ্ছে একটা কমিউনিকেশন সাবমিট করতে হবে। সাবমিট করা। জি। তার মানে কমিউনিকেশনটা কি? আম এইটা অনেকটা আ একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড থরো লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং, হাউ ইট ইজ হ্যাপেনিং, এবং হুম। এই মানে হোয়াট এর মধ্যে আমরা বলবো যে এখানে যেসব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেম্যাটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন, জখম, অত্যাচার এগুলো হচ্ছে। তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা বর্ণনা, এবং এর মধ্যে থাকবে প্রমাণ। প্রমাণ, কে এক্স্যাক্টলি। করেছে, কে কার করেছে? দায়িত্ব, কমান্ড রেসপন্সিবিলিটি কি, হুম, কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা লঙ্ঘন হয়েছে, হয়েছে। কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধটা অপরাধ সংঘটিত সংগঠিত। হয়েছে, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে জি। একটা কমিউনিকেশন। এটা কত বড় হয়? এইটার নির্দিষ্ট কোনো পেজ লেংথ নাই। এটা ছোটটা হইতে হবে, বড় হইতে হবে, তা না। এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটার সাথে জড়িত। কত লোককে আমরা এটার মধ্যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি সো এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই অগাস্ট বিপ্লবের সময়ে না। তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে। আরো তার অনেক মধ্যে গুম আছে, তার মধ্যে ক্রস ফায়ার আছে, করেছে। তার মধ্যে ৫ই মের ২০১৩ হেফাজতে হত্যাকাণ্ড আছে। এমনকি মৌলানা সাঈদীর মৃত্যুদণ্ডের পরে ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল, সেখানে ৮৭ জনকে হত্যা করা হয়েছে। তারপরে মোদির আগমনের সময়ে আম তো প্রচুর হত্যা করা হুম, হয়েছে। আমরা সেই সংখ্যাগুলো জানি না। তারপরে ধরেন আয়নাঘর আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে আয়নাঘরের বন্দীরা বেরিয়েছে এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন, এটা ফ্যাক্ট। হুম, হ্যাঁ? তো হুম। তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব, এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে? না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে? গুড কোয়েশ্চেন। এটা খুবই ভালো প্রশ্ন। বেসিক্যালি শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন এটা তো লিখে শেষ করা যাবে না। গত ১০ বছর ১৫ বছরে অজস্র ক্রাইম। আম আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি, আই বিলিভ, এবং আমাদের যারা আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু আছে, যাদের এক্সপার্টিজ আছে অন হুম, আইসিসি অ্যান্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, দে এগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো। বাট আমরা যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন শেখ হাসিনা ইজ গন অ্যান্ড উইল টক অ্যাবাউট হোয়াট ইজ দ্য হুম, ইমপ্লিকেশন অন আওয়ার ইনিশিয়েটিভ। হুম, আমার মনে হয় আমরা উইল include the systematic and forced ডিসঅ্যাপিয়ারেন্সের যে হুম, কেসগুলো হুম, এবং এক্সট্রা জুডিশিয়ালের যে কেসগুলো। হুম, সো there are plenty of evidences that we can হুম, gather, কিন্তু আমার মনে হয় শুধু আমরা যদি এই ২-৩টা বিষয় রাখি, যে গুম হুম, এবং গত ১০-১৫ বছরে যে ৩,০০০ লোককে যে সে মারল ক্রস ফায়ারে, হুম। আম এবং এই জুলাই এবং অগাস্টে যে প্রায় আমাদের ৫০০ থেকে ৬০০, মানে ইটস এ কনজারভেটিভ এখন আমরা জানি না। আমরা জানি এস্টিমেট, না যে আসলে এক্সাক্টলি কতজন মারা আসলে গেছে। কতজন মারা গেল। হুম। সো এখন এই যে ইভেন দিস নাম্বারস ইজ হিউজ, এটা বাংলাদেশের ইতিহাসে তো কোনো শাসক এত লোক মারারে নাই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের কোনদিন এত এবং আমি বলি যে ৭১ এর যুদ্ধের ওই সময়টা বাদ দিলে ইভেন ব্রিটিশ পাকিস্তান যদি আপনি একসাথেও ধরেন, গত ৩০০ বছরের ৪০০ বছরের ইতিহাসে না। এই বাংলায় এত লোক কেউ মারারে নাই। হুম। সো এটা তো একটা হিউজ ক্রাইম এবং হ্যাঁ, এইটার একসময় হতো যখন বর্গীরা আসতো। হ্যাঁ? যখন বর্গীরা হামলা করত তখন এই পরিমাণে হত্যাকাণ্ড তারা করত। হ্যাঁ, কিন্তু তো এটা কোন শাসক আমি বলছি যে হুম, হুম। বাংলার এখানে আপনি যদি লক্ষণ সেনের আগেও যান, কোন না, শেখ শাসক হাসিনা তো শাসক না আসলে। শেখ হাসিনা তো দখলদার। দখলদার। বর্গীরা যেমন আগ্রাসনকারী, হ্যাঁ, শেখ হাসিনাও ঠিক একইভাবে দখলদার। তার কোনো হ্যাঁ, বৈধতা ছিল না। সে কোনো হ্যাঁ, ভোট করেনি। সে আমাদের ভোটে নির্বাচিত না। আচ্ছা, এক্সাক্টলি।
আরেকটা জিনিস করি, এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে। সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা, জি। এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি? এখানে আম আম আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু উনি একটা সাবমিশন করেছেন। বাট এটা হি ইজ নাও ওয়ার্কিং উইথ আস। আমাদের একটা মিটিং হয়েছে। এটা আসলে আ মানে উনি একটু রাশ করে এটা সাবমিট করেছেন। বাট উই নাও রিকগনাইজ দ্যাট আসলে একটা রোবাস্ট আমাদের যে উদ্দেশ্যটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমান্ড সোজা বাংলায় আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে ঝুলিয়ে দেওয়া। শেখ হাসিনাকে হ্যাঁ, বিচারের আওতায় আনা। হ্যাঁ। হ্যাঁ? মানে আমার ভাষায় আরকি ঝুলিয়ে দেওয়া ঝুলিয়ে আরকি। দেওয়া। হ্যাঁ, তো এখন এইটার জন্য আমাদের যে ইমপ্লিকেটিং এভিডেন্স গুলো দরকার। এখন হুম, একটা সেট অফ এভিডেন্স এটা আপনার কাছেও আসছে। আমাদের ওই যে পোর্টালে ওখানে আমাদের শত প্রায় হুম, ২,০০০ এর বেশি লোকজন সাবমিট করেছে। হুম, এগুলো হচ্ছে ওয়ান সেট অফ এভিডেন্স যে হুম, লোকজন গুলি করছে, হুম, কে করছে, হ্যাঁ? মৃত্যুর হুম, ঘটনাগুলোতে দেখাচ্ছে। হুম, বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেট অফ এভিডেন্স উই নিড যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড হুম, মানে রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনাকে, হুম, কাদের সাহেবকে কিংবা অন্য হুম, যারা কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আছেন, হুম। ডিবি হারুনকে, পুলিশের, অর্থাৎ হোয়াট দে ডিড, হোয়াট ইনস্ট্রাকশন দে ডি মানে আচ্ছা, একটা জিনিস বলি যাকে, ডিবি হারুন কোথায়? ইটস এ গুড কোয়েশ্চেন। এটা বাংলাদেশের লোকজনকে মানে আপনি জানেন? আপনি জানেন ডিবি হারুন কোথায়? আমি জানি না। আমি আচ্ছা, অনেক ঠিক কিছু আছে। শুনছি। আমি স্পেকুলেশন বলতে চাচ্ছি না আচ্ছা, আরকি। আচ্ছা। আমার কাছে না, ডেফিনিটিভ কোন ইনফরমেশন নেই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আ আপনাকে থামিয়ে দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করতে হচ্ছে। আপনি সিউর। কিছু মনে করবেন না। না, কারণ অবশ্যই, আ আমার মনে যে প্রশ্নগুলো আসছে, সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে। হ্যাঁ? আমি অবশ্যই। খুব নাইভ ভাবে আপনাকে আপনার ইয়েটাকে অ্যাপ্রোচ করতে চাই। ধরেন একজন শাসক আ একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করল। একটা। হুম, ওয়ান স্পেসিফিক একটা ইনস্ট্যান্স। ধরেন আয়নাঘরের মতো একটা ঘটনা ঘটালো। হুম? হুম, আয়নাঘরে এরকম করে নিয়ে যেয়ে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো, যার আসলে কোনো অপরাধ নাই। হুম, যে কোনো হুম, অপরাধ করেনি। হ্যাঁ? এবং হুম, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি আ একটা অভিযোগ দায়ের করারও মতো তার কোনো অপরাধের কোনো হিস্ট্রি হুম, নাই। হ্যাঁ? কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না। কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে। তাকে হুম, নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে। সেইজন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো, যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই, তার হুম, এখতিয়ারের মধ্যেও নাই। হুম, অবশ্যই বাংলাদেশ সরকারের এখতিয়ারের মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো। হুম। সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাব। আদালত যদি শাস্তি দেয় ২৪ তাহলে ঘন্টার তাকে মধ্যে, হ্যাঁ, তাহলে ২৪ তাকে ঘন্টার জেলে মধ্যে। রাখবো। কিন্তু রাইট। আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না, হুম, হ্যাঁ? ধরেন আমার বিরুদ্ধে মামলা করছে। হুম, কতগুলো মামলা করছে আমি জানি না। হুম, হুম, বাট করছে তো মামলা। সো আমার বিরুদ্ধে অভিযোগ। ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ করার মতো কোনো হুম, কিছু নাই। হুম, হুম, হ্যাঁ? সে তো আ ভিডিও বানাচ্ছে না, ইউটিউব করছে না, এই করছে না, সেই করছে না, সরকারকে গালিও দিচ্ছে না। হুম, হ্যাঁ? তো হুম, জাতির পিতার আ বা শেখ হাসিনার সম্মানহানি করছে না। হুম, তো এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে শায়েস্তা করব? হুম, সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আয়নাঘরে ঢুকায় দিব। হুম। তাই তো? জি, বিষয়টা তো এরকমই। জি। মানে ব্রিগেডিয়ার আজমিকে কেন ঢুকানো হলো? এক্সাক্টলি। একজন সেলিব্রেটেড আর্মি আর্মি অফিসার, অফিসার। হ্যাঁ? তাকে হুম, কেন ঢুকানো হলো? কারণ সে গোলাম আজমের ছেলে এবং হুম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হুম, নাই। সে হুম, রাজনীতিও করে না। হুম, হুম, হ্যাঁ? জামাত ইসলামীর সাথে তার কোনো সম্পৃক্তি নাই। তো তাকে আমি আয়নাঘরে ঢুকিয়ে দেব। মীর কাসেম আলীর ছেলে হুম, একজন ডাক্তার। হুম। আ না, মীর কাসেমের ব্য ছেলে কি ডাক্তার? ব্যারিস্টার, ব্যারিস্টার। আইনজীবী। মীর কাসেমের ছেলেকে আমি আয়নাঘরে ঢুকিয়ে দেব। তাহলে এই যে আয়নাঘরের ঘটনা, এইটা কি আইসিসিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না? I suppose so. কারণ এইটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেম্যাটিক ভাবে বেআইনিভাবে অ্যা দেশের জনগণের বিরুদ্ধে যে অন্যায় হুম, এবং আপনার আইসিসিতে যাওয়ার আপনার ২ টা ক্রাইটেরিয়া বলি আমি। এটাকে বলে ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি। হুম, কখন আইসিসিতে আপনি যেতে পারবেন। একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে, ঘোরতর অন্যায়, বড় হুম, অন্যায় যেমন আয়নাঘর, ইটস এ গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আপনার দেশে কোনো রেমেডি নাই। অর্থাৎ হুম, যে শাসক আছে they are unwilling to হুম, investigate and prosecute the crime হুম, অথবা they are unable,
হুম, ধরেন আমার উইলিং এই গভর্নমেন্ট বলল যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই। হুম। সো ইন বোথ কেসেস আমাদের একটা একটা শর্ত স্যাটিসফাই করলেই আমরা উই ক্যান রেফার দিস কেস টু আইসিসি। তার মানে আপনি বলছেন যে আয়নাঘরের যে ঘটনা, এই আয়নাঘরের ঘটনাটাকেই শেখ হাসিনাকে আইসিসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তো? আই থিংক সো, ইয়েস। যদি তাই হয় যদি তাই হয় তাহলে আমরা ১ম এই আইসিসিতে আয়নাঘরের ঘটনা নিয়ে আমরা কেস সাবমিট কেন করব না? তাহলে এটা তাড়াতাড়ি হবে। কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। এইখানে ভিকটিম আছে। সে বলতে পারবে আয়নাঘর ওয়েল ডকুমেন্টেড ইন মিডিয়া এবং ডিজিএফআই বলবে আয়নাঘর কোথায়। তাই না? জি, এখন সরকার যেয়ে দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল, কি অবস্থা। আমরা আয়নাঘরের ডকুমেন্ট গুলো এখন সিজ করতে পারবো ডিজিএফআই জি। থেকে। তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন ১ম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না? এখন আপনার ইয়েতে আসি আমি কমিউনিকেশনে বা আপনার এই পার্টিকুলার কোয়েশ্চেনে। আমরা যখন কার্যক্রমটা শুরু করি আ আ ধরেন 3rd উইক অফ জুলাই। তখন পর্যন্ত শেখ হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার এবং ইলিগাল, লিগাল হোয়াটএভার সে ডি জুড়ে প্রাইম মিনিস্টার। হুম, তা তার আদালতের উপর আমাদের কোনো আস্থা নাই। সে তার ক্রাইমটা নিজে প্রসিকিউট করে উঠবে না। সে হুম, নট উইলিং। হুম, সো দ্য অ্যাডমিসিবিলিটি ইস্যু যে আইসিসিতে আর্টিকেল 17(1)(a) দ্য রোম স্ট্যাটিউটের যে আপনার মামলাটা আমরা অ্যাডমিশন করতে পারবো কিনা। সো আইসিসির অফিস অফ দ্য প্রসিকিউটর যেটাকে বলে ওটিপি, দে উইল মেক দ্য ডিটারমিনেশন। সো দ্যাটস দ্য ফার্স্ট কন্ডিশন। হুম, কখন পর্যন্ত আমাদের সামনে ওই অপশনটা হচ্ছে মেইন অপশন। এখন একটা আমাদের বিপ্লবী সরকার হয়েছে, একটা নতুন পরিস্থিতি। এখন বিফোর উই মেক এ সাবমিশন টু আইসিসি, উইল হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। হুম, এই গভর্নমেন্ট তো এখন আর বলবে না যে উই আর নট উইলিং টু ডু ইট। হুম, 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 এবং ওরা যদি বলে যে না আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে, উই হ্যাভ টু এঙ্গেজ দেম এবং বলতে হবে যে আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে, দেন আমরা উই ক্যান ব্রিং ইউএন এন্ড আদার অর্গানাইজেশন যে ওকে উইল হেল্প ইউ। এবং হুম, আমাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর মধ্যে আমাদের যে একটা অ্যালায়েন্স হচ্ছে, হুম। একটা কোয়ালিশন হচ্ছে, উই অলরেডি স্টার্টেড আচ্ছা, ওয়ার্কিং উইথ আচ্ছা আমি একটু লয়ার্স। আরেকটু ইন্টারাপ্ট করি। আমার প্রশ্নটা কিন্তু ছিল অন্য জিনিস। আমার প্রশ্নটা ছিল যে আমরা আয়নাঘর নিয়ে কেন আমরা ১ম কমিউনিকেশনটা সাবমিট করব না? আমরা করতে পারবো। আমরা এই কাজটা শুরু করতে পারবো। যদিও আমাদের এখন পর্যন্ত ওই ডাইরেকশন এ নাই আমরা। আমি আপনার সাথে 100% একমত যে আমরা শুধু আয়নাঘর নিয়ে উই ক্যান প্রসিড। হুম। এখন ১ম প্রসিড এর আমি বলছি না আমরা অন্যগুলো ছেড়ে দেব। আমি হ্যাঁ, বলছি না। এক্সাক্টলি, যেহেতু এক্সাক্টলি। অন্যগুলোর ডকুমেন্টেশন, অনেক, প্রমাণ এগুলো অনেক কালেক্ট করা হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক, করব। অনেক কিন্তু হ্যাঁ, আপনার আয়নাঘর অলমোস্ট রেডি। হ্যাঁ? এক্সাক্টলি। সেইজন্য এটা নিয়ে যদি আমরা ১ম সাবমিশনটা করি হুম। তাহলে এটা কেমন হয়? এটা আমার প্রপোজাল, আমার মনে হয় আমার দর্শকরাও হয়তো এই প্রপোজালের সাথে একমত নো, হবেন। অ্যাবসোলিউটলি দিস ইজ অ্যান এক্সেলেন্ট প্রপোজাল। একটা শুধু ইস্যু হচ্ছে এখন আমাদের আইসিসি তে কমিউনিকেশন সাবমিট করার আগে উই হ্যাভ টু এনগেজ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। ওকে। বিকজ এখানে আমার ২য় প্রশ্ন। জি, সরকারের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে? মানে ধরেন সরকারের আসিফ সাথে নজরুল ভাই তো এখন আইন মন্ত্রণালয়ের হ্যাঁ, দায়িত্বে। আসিফ স ভাইয়ের সাথে কি আলোচনা হয়েছে? সরকারের সাথে ইন্টারেস্টিং, তাই না? অফিসিয়ালি কোনো আমরা এখন কথা বলছি হ্যাঁ, আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা আলোচনা হয়েছে? হয়েছে। রাইট, এটা রাইট। এটা নো, মানে নো, বিপ্লবী অ্যাবসোলিউটলি। সরকার, জনগণের সরকার হ্যাঁ, কিরকম হতে পারে হুম, সেটার একটা উদাহরণ আরকি, হ্যাঁ? রাইট। আম অফিসিয়ালি আমাদের অর্গানাইজেশনের সাথে কোনো আলোচনা হয় নাই, ইউ নো দ্যাট। আনঅফিসিয়ালি অ্যাজ ইউ নো যে উই আর অলসো কি বলে পার্ট অফ দ্য গ্রুপ আমরা যে পার্ট একসাথে আউট অফ কাজ দ্য করি। গ্রুপ দোজ হু আর ওয়ার্কিং ফর সেটা দ্য আসিফ ভাই গভর্নমেন্ট। জানেন। কিন্তু হ্যাঁ, সরকারিভাবে মানে অফিসিয়ালি আপনি কবে কমিউনিকেট করবেন? কোন প্ল্যান আছে? আম আমাদের উইল হ্যাভ এ মিটিং দিস উইক। আমরা এটা আমাদের এখানে একজন আইনজীবীও আছেন হু আর ওয়ার্কিং অন দিস ইস্যুস। দে আর ওয়ার্কিং প্রো বোনো। সো আমরা ওনাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল গত সপ্তাহে একটা আলোচনা করেছি যে হাউ উই ক্যান এনগেজ দ্য গভর্নমেন্ট। সো একটা মডালিটি তৈরি করা এবং আই অলরেডি স্পোক টু অ্যান অ্যাডভাইজার অফ দ্য আচ্ছা। গভর্নমেন্ট। সেটা অফিসিয়াল ক্যাপাসিটিতে না, বাট আমরা উই ডিসকাস হোয়াট ক্যান বি ডান। And I'm sure that some actions at least you will see some actions soon আর কি। আচ্ছা। এই আরেকটা প্রশ্ন আছে যে এই আপনার পুরো উদ্যোগের সাথে আমি যদিও জানি, জি, তারপরে দর্শকদের জানার জন্য এই পুরো উদ্যোগের সাথে
আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা কারা, কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে? এটা নিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন। অবশ্যই। আম আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে অ্যান্ড ইউ নো দ্যাট উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ বা মানে পৃথিবীর নাম করা যেসব হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আছে, আমরা উই কোলাবোরেটেড অন 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 ডিফারেন্ট ইস্যুস। সো আমরা মেড রিকোয়েস্ট যে হুম, এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব, তোমরা আমাদের সাথে পার্টনার হবে কিনা। হুম, Already we have confirmation from RFK Human Rights, which is the Robert FK Human Rights, Asia Anti-Death Penalty Coalition Asia, হুম, and CPJP একটা organizations আছে। এই তিনটা organization confirmed us যে they will work with us, and a law firm connected to one of these organizations, they are also working with us pro bono. I'm not going to name which law firms for strategic reason. হুম, আমাদের সাথে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ফার্স্ট, তারপরে FIDH, ফোরাম এশিয়া, দ্য বাঞ্চ অফ গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোর সাথে আমাদের কথা হয়েছে। হুম, সিভিকাসের সাথে আমাদের কথা হয়েছে। হুম। অ্যান্ড আই এম শিওর যে ওনারা একটু টাইম নিচ্ছেন ইন্টারনাল ডিসকাশনের জন্য, এবং দে আর ভেরি মাচ উইলিং টু টেক পার্ট। আমাদের উদ্যোগ হচ্ছে এইটাতে যত বেশি সংখ্যক গ্লোবাল পার্টনারকে করা যায়, অ্যাড করা যায়, এবং যাতে করে আমাদের কমিউনিকেশনটা একটা কম্প্রিহেন্সিভ, শুধু নট ইন টার্মস অফ ইস কন্টেন্ট, হুম, but also in terms of the people coalition that are submitting. এক্সাক্টলি, এক্সাক্টলি। আচ্ছা, এখন বলেন, দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চাইবে যে কবে নাগাদ আমরা কমিউনিকেশনটা সাবমিট করার প্ল্যান করেছি? কতদিন লাগতে পারে? আম আমাদের ২ টা সিনারিও আমরা কল্পনা করে রেখেছিলাম। একটা হচ্ছে শেখ হাসিনা আ উড যে সে প্রাইম তো মিনিস্টার, মানে হ্যাঁ, সে হ্যাঁ, প্রাইম মিনিস্টার এখনো সে থেকে প্রাইম যাবে। মিনিস্টার থেকে হ্যাঁ, যাবে। এখন পৃথিবীতে অনেক খারাপ লোক অনেক লম্বা সময় ধরে থাকে। সো আমাদের একটা সিনারিও ছিল যে সে হয়তো থাকবে। সেই ক্ষেত্রে আমাদের একটা ছিল যে উইল টেক আ 6 মান্থস আমরা 6 to 1 year, হুম, 6 months হুম, to 1 year or more like that, হুম, because we need হুম, implicating evidences, এবং তখন এই হুম, এভিডেন্স গুলো কালেক্ট করার ক্ষেত্রে যে হুম, আমাদের হুম, রাষ্ট্রের হুইসেল হুম, ব্লোয়ার কারা, এগুলো বের হুম, করাটার অনেক হুম, সমস্যা হইতো। হুম। এই এই মুহূর্তে সিন্স একটা নিউ গভর্নমেন্ট আসছে, সিন্স উই স্টার্টেড আমাদের ওয়ার্কিং, গভর্নমেন্ট, হ্যাঁ আমাদের আমাদের গভর্নমেন্ট সরকার। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো দে আর আওয়ার পার্টনার্স। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে তাদের সাথে আমরা কিভাবে টাইমলাইনে কাজ করতে পারি। এবং অ্যাগেইন আমি বলছি, এখনকার বাস্তবতায় হচ্ছে উই ক্যান হেল্প দ্য গভর্নমেন্ট, আমাদের যে অর্গানাইজেশন, উই ক্যান আচ্ছা, হেল্প দ্য আগে ছিল যে আমরাই এটা ইনিশিয়েট করব। আমরা এটা নিষেধ এখন করছি, হবে যেটা গভর্নমেন্ট ইনিশিয়েট গভর্নমেন্ট করবে, করবে, আমরা তাকে সাপোর্ট করব। সাপোর্ট করব, এবং গভর্নমেন্ট ক্যান ক্রিয়েট এ লোকাল ট্রাইব্যুনাল, একটা আইন করে, ক্যান ব্রিং ইন ইউএন সাপোর্ট, যে না আমাদের এখানে ইনভেস্টিগেট করতে আমাদের এই সাপোর্টটা লাগবে। তাহলে সো কি আমরা আইসিসি তে যাচ্ছি না? এখন সরকারের কাছে আমাদের অপশনটা ইজ নট ক্লোজড। আমরা যদি দেখি যে এই গভর্নমেন্ট করছে না এটা, দে আর আনউইলিং, হুম, অথবা দে আর আনএবল ফর হোয়াট এভার রিজন, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। সো উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক অন আওয়ার কমিউনিকেশন, যেটা সাবমিশনের জন্য, বাট উই উইল অলসো ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট। But আচ্ছা, if the government successfully এটা টেক ওভার, হ্যাঁ, করে হুম, করে দেন আমরা ওদেরকে যত সম্ভব আমরা এটা হেল্প করব। যদি ওনারা না করে ফর হোয়াট এভার রিজন, এবং আপনি জানেন যে এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, আননোনস, হুম, সেই ক্ষেত্রে আমরা যাতে আমাদের কাজটাকে আমাদের যে প্ল্যান মতো আমরা এগিয়ে যাই। মোদ্দা কথা হচ্ছে, উইল নট স্পেয়ার শেখ হাসিনা অর এনি অফ আর ক্রিমিনাল গ্যাং, হুম, যারা আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে, রক্ত ঝরিয়েছে, আমাদের ইতিহাসে নারকীয়তম হত্যাকাণ্ড করেছে। হুম, এনি মিনস, সেটা এই সরকারের মধ্য দিয়ে হোক, সেটা সরকারের বাইরে হোক, সেটা আইসিসি দিয়ে হোক, অথবা অন্য কোনো ভাবে, উই উইল ব্রিং হার টু জাস্টিস। সে এখন পালিয়ে গ্রেট, থাকবে কি দেশে এসে থাকবে, সেটা আমাদের জন্য মুখ্য না। গ্রেট। আচ্ছা,
আমার তাহলে কি আমরা এটাকে, কারণ আমরা যখন প্রিপেয়ার করছিলাম এই মিটিং এর সময়, সে আপনি জানেন যে একের পর এক ফোন আসছিল এবং মানুষের যে উদ্বেগ যে রাইট। হাসিনা কি পার পেয়ে গেল, হুম, হ্যাঁ? তো এই উদ্বেগটা থাকবে, এটা স্বাভাবিক আমি মনে করি। হুম, তো আমরা কি বলতে পারি যে আমরা মাস তিনেকের মধ্যে একটা কমিউনিকেশন সাবমিট করতে পারবো আইসিসিতে? আম আয়নাঘর নিয়ে স্পেসিফিক্যালি? আ আমরা এখন সরকারের কার্যক্রমে সহায়তা করতে হবে। সো আমাদের টাইমলাইন এখন contingent on what governments do. আমাদেরকে ডিটারমাইন করতে হবে এখন। সরকার এটা করছে কিনা। আমাদের মানে সরকার এখন ধরেন ট্রাইব্যুনাল করছে এখন কিনা। এখন এখন ধরেন আ মানে সরকারের তো এখন অনেক ধরনের কাজ। আইন হুম, শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, ইকোনমি তো ডেস্ট্রয়েড হয়ে গেছে। আমরা এখনো জানি না আমাদের কত রিজার্ভ আছে। হ্যাঁ? পুলিশ বিদ্রোহ করল। হ্যাঁ? হুম, এটা কত কাজ। এখন এটার মধ্যে একদম সরকারের জন্য বসে থাকাটা কি উচিত হবে? যেহেতু আমরা এটা হুম, নিজেরা করতে ক্যাপাবল, আমরা হুম, এটা নিজেরাই করতে পারতাম। সরকারকে পাশে রেখে, বরং সরকার আমাদের হুম, পার্টনার হোক, আমরা হুম। সরকারের পার্টনার না হয়ে, সেটা কেমন হয়? সেটা আমরা করতে পারতাম যদি না আইনি একটা নতুন বাস্তবতা তৈরি না হতো। ৫ই অগাস্টের পরে নতুন একটা আইনি বাস্তবতা তৈরি হয়েছে যেখানে আমাদের আর্টিকেল 17(1)(a) কে স্যাটিসফাই করতে হবে। যে 17(1) অ্যাডমিসিবিলিটি কে? আর্টিকেল এটা কি? 17(1)(a) হচ্ছে রোম স্ট্যাটিউটের যে অফিস অফ দ্য প্রসিকিউটর ওটিপিতে যখন আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তখন দে উইল ডিটারমাইন যে এই কেসটা তারা প্রসিড করবে কিনা, এই কেসটা তারা অ্যাডমিট করবে কিনা। সো অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, যে স্টেট বা পার্টি অর্থাৎ বাংলাদেশ যেহেতু মেম্বার, হুম, দে হুম। আর আনউইলিং টু ইনভেস্টিগেট দিস ক্রাইম এবং প্রসিকিউট দিস ক্রিমিনালস, অথবা দে ও আর আনএবল টু ইনভেস্টিগেট দিস ক্রাইম, অথবা ওকে, হ্যাঁ। ওকে। আমি সো এটা যেটুকু বুঝলাম যে এই বাস্তবতায় বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ যদি এটা হাসিনা থাকতো, হুম, তাহলে তাহলে আমরা আমরা দুই এটা দুই ইনিশিয়েট আমরা করতে ৩ পারতাম। মাসের মধ্যেই আমরা এটা হ্যাঁ, সাবমিট করতে এখন পারতাম। যেহেতু সরকার নিয়েছে, সো এখন এই সরকার এবং যেহেতু আমাদেরই সরকার, হ্যাঁ, সো এই সরকারকেই আসলে এই কাজটা ইনিশিয়েট করতে হবে। করতে হবে। তাহলে কিন্তু আমাদের সরকার যদি তাদের কমিটমেন্ট থেকে রিট্রিট করে, হুম, হুম। then we still have a case এবং আমরা আচ্ছা, এই বুঝতে জিনিসটা পেরেছি। নিয়ে কাজ করছি। তাহলে আমাদের কাজ হচ্ছে সরকার কত দ্রুত এই কাজে হাত দেয় সেটার ওই জন্য আমাদের চাপটা আমাদের বজায় রাখা। আমাদের চাপটা অব্যাহত চাপটা রাখা। বজায় রাখা এবং আচ্ছা, সরকারকে যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দেয়া যায় সেটা আচ্ছা, ইউএন কে এনগেজ আরেকটা করে। প্রশ্ন, জি। এটা সরি টু ইন্টারাপ্ট। আরেকটা প্রশ্ন। শাস্তিটা কি হতে পারে? সর্বোচ্চ শাস্তি কি? আম সর্বোচ্চ শাস্তি আপনি আন্তর্জাতিক আদালতের যেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কেস, এ আমি যেটা এক্সপেক্ট করি রিজনেবলি ভেরি লেংদি সেন্টেন্স। সো আমরা যেগুলোকে আ যাবজ্জীবন বলি বিষয়গুলো। মানে ওটা হুম। হচ্ছে বেসিক্যালি দ্যা থ্রেশহোল্ড আরকি। এর বাইরে কারণ ওখানে তো আর মৃত্যুদণ্ডের কোনো বিধান নাই। সো they can get the maximum sentence given আমরা এটাকে কতটুকুন মাত্রা এটাকে প্রুভ করতে পারি, কত কাউন্টে তাকে শাস্তি দিয়ে দেয়া হয়, কত ধরনের অপরাধ সে করেছে। সো ইট ক্যান বি অ্যামপ্লিফাইড। কোন লোক ধরেন ১,০০০ বছর শাস্তি পেতে পারে। তাকে সাজাটা কোথায় কাটাতে হবে? আম এগেইন এটা যদি এ আ রাষ্ট্র নিজে না করে, যদি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল করে, তাহলে ওই ব্যক্তি যদি পলাতক থাকে অন্য কোনো রাষ্ট্রে, ওই রাষ্ট্র যদি আইসিসির সিগনেটারি হয় বা পার্টি হয়, তাহলে ওই রাষ্ট্র তাকে গ্রেফতার করতে হবে এবং আ আইসিসির জুরিসডিকশন মতো তার সাজা নিশ্চিত করবে। ও কিন্তু তার যদি মানে তার মানে যে আমরা যেহেতু জানি যে আইসিসি সিগনেটরি ইন্ডিয়া না, হুম, তাই তো? হ্যাঁ, ইন্ডিয়া যদি সিগনেটরি হতো, তাহলে ইন্ডিয়াকে এখানে অ্যারেস্ট করতে সাজা হতো। হলে ইন্ডিয়াকে অ্যারেস্ট করে ইন্ডিয়ার তিহার জেলে পাঠায় দিতে হতো, তাই না? পাঠায় দিতে হতো, আহারে! রাইট। ইস! তো এটা এখন যদি হতো ইন্ডিয়া তাহলে তো কত ভালো হতো। ইন্ডিয়া তো আচ্ছা। সিগনেটরি না, রাইট? এখন সেটা একটা ওর জন্য তো একটা এসকেপ এবং সে যেজন্য আমার মতে সে যদিও বলছে যে অমুক দেশে যেতে চায়, তমুক দেশে যেতে চায়, বাট আপনি জানি যে সে আসলে ওই দেশগুলোতে যাবে না যেখানে তার এই বিচার ফেস করার ঝুঁকি আছে। হ্যাঁ, কারণ সে তা তা ইন্ডিয়াতেই থেকে যাবে। যেভাবেই হ্যাঁ, হোক সে যে তাইরে যেভাবে নাইরে করে বা ইন্ডিয়াতে থেকে যাবে। বেলারুশে থাকবে বা সে হয়তো
নর্থ কোরিয়াতে যাবে। যে এখানে হ্যাঁ, যেখানে আচ্ছা, আইনের শাসনের জি, আরেকটা জিনিস বলি। ধরেন নাজি যে অফিসারদেরকে আমরা তো জানি, হ্যাঁ, হুম, আইকম্যানের কথা জানি। আইকম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে এনেছিল। হ্যাঁ? হুম, হুম। ধরে মানে তাকে আসলে গুম করে নিয়ে আসছিল আ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তো আমরা যদি হাসিনাকে এভাবে তুলে আনতে পারি আমাদের শক্তিতে, হ্যাঁ? তাহলে কি আইসিসি তাকে গ্রহণ করবে? Why not? আমার কথা হচ্ছে আইসিসি তো দেখবে না যে আপনি তাকে কেমনে আনছেন। কথা হচ্ছে আচ্ছা। সে তাকে কোথায় পাওয়া যায়। দ্যাটস দ্য মুখ্য বিষয়। কোন প্রক্রিয়ায় পাওয়া গেল সেটা তো আবার অন্য ইয়ে আরকি। অন্য লিগে গেলে ইমপ্লিমেন্টেশন আমাদের ভিডিও ডেফিনিটলি হাসিনা দেখবে। হুম, আম তো আমরা এই ভিডিওর মাধ্যমে হাসিনাকে বলতে চাই যে, আম সে ব্লাক ক্যাট বা যেই হুম। পাহারাতেই থাকুক না কেন ইন্ডিয়াতে, আমরা হাসিনাকে ধরে আনবো। আ যেভাবে হোক আমরা হাসিনাকে ধরে আনবো। আমাদের এটা করতেই হবে। বাট আর আমরা চাইবো বেসিক্যালি যে ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের প্রতি সম্মান দেখিয়ে কারণ ভারতের সাথে এখন আমাদের একটা প্রত্যর্পণ মানে আসামি প্রত্যর্পণ চুক্তি আছে। এটা শেখ হাসিনাই করেছে। তো এখন ওই ও আচ্ছা, চুক্তির তাহলে হ্যাঁ, তাহলে তাহলে ওই একটা চুক্তির আইন আছে। আওতায় আমাদের সরকার এখন শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে তার কাছে ভারতের কাছে চাইতে পারে। হুম। যে তুমি আমার এটা হচ্ছে আমার অপরাধী সেন্টেন্স ইন এ কোর্ট অফ ল ওই যে একটা আমাদেরকে একটা একটা প্রবাদ আছে না যে পরের জন্যে কুয়া খুঁড়লে নিজেই হ্যাঁ, যেয়ে পড়ে। হ্যাঁ? এক্সাক্টলি হ্যাঁ। এটা তার বোধহয় এরকম হলো। আচ্ছা, ফাইনালি আরেকটা প্রশ্ন আছে। আমরা কি এই মামলায় এই এই যে ওই যে ওর একটা পোলা আছে না কুত্তা নিয়ে হুম, বসে থাকে। কুত্তাটা কিন্তু সুন্দর আছে। হুম। হ্যাঁ? তো তো ওইটা ওরে কিছু করা যায় না? না আমি এখানে এ আ আ ধরেন আমি ফোকাস করতে চাই। মানে আমরা শুধু ফোকাস করতে চাই যে কমান্ড রেসপন্সিবিলিটির আওতায়। অর্থাৎ যারা এখানে এই অপরাধগুলোর আদেশ নির্দেশ দিয়েছে বা দেয়ার মতো ক্ষমতায় ছিল। যদি কোনোভাবে XYZ অন্য যে কোনো ব্যক্তি এটার মধ্যে পড়ে যে উনিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে নির্দেশনা দেওয়াতে। এখন সেটা এটা দেখতে হবে যে তার এখতিয়ার ছিল কিনা। হ্যাঁ, এখন সেটা যেমন একটা একটা বড় জিনিস তো বিষয়। বলতে পারি যে ইন্টারনেট শাটডাউন করে জেনোসাইড কে ঢাকার চেষ্টা করা, মানে ইন্টারনেট কেন শাটডাউন করা হয়েছে এটার প্রথমত একটা মানবাধিকার লঙ্ঘন। লঙ্ঘন, হ্যাঁ, এবং তার অবজেক্টিভ ছিল যে আমি এই জেনোসাইডটা করব এবং এটা আমি দুনিয়াকে দেখতে দেব না। দেখতে দে হ্যাঁ। এবং এইটাই যে শাটডাউন করেছে সেটার সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা তো জয়। এখন উপদেষ্টা ইজ এ ভেরি টেকনিক্যাল টার্ম। মানে উপদেষ্টা আপনাকে উপদেশ দিতে পারে। কিন্তু আপনি শুনবেন কিনা এটা তো আপনার উপর। কারণ উপদেষ্টা ডাইরেক্ট চেইন অফ কমান্ড এর মধ্যে পড়বে কিনা। I'll have to check. But it's a good question. আমার আমার হাঞ্চ হচ্ছে it will be difficult to pin him down because advisory roles are advisory roles. He can always defend যে ধরা যাক, আমি হ্যাঁ, আমি বলি একটু এখানে যে মানে একটা কাজ করা তো একটা মুখে, মুখে হয় না। একটা তো নোট চালাচালি হয়, সেক্রেটারি হুম, আমলাতান্ত্রিক হুম, ব্যুরোক্রেসিতে কিভাবে কাজ হুম, করে। হুম, হ্যাঁ? ধরেন মানে হুম, পলক না ওর নাম? জি, পলক যেই নোটটা দিয়ে এটা এক্সিকিউট করলো, হুম, তাকে একটা নোট ইনিশিয়েট করতে হয়েছে। একজন হুম, ডেস্ক অফিসার ইনিশিয়েট হুম, করছে। হুম, সেইখানে তাকে লিখতে হইছে। হ্যাঁ? হুম, এবং আই এম প্রিটি সিউর ওইখানে সে লিখছে, মাননীয় উপদেষ্টার সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। হুম। তিনিও সম্মতি দিয়েছেন। এরকম একটা কথা যদি থাকে, তাহলে তো মানে এইখানে একটু ট্রিকি এটাতে। ধরেন এখন আ আ গভর্নমেন্ট সিস্টেমে তো উনি মাননীয় উপদেষ্টার কথা শুনতে বাধ্য নন। সো হি হ্যাড টু টেক অ্যাকশনস অন হিজ ওন। এখন উপদেষ্টার কথা শুনতে উনি বাধ্য নন। কারণ না, না, উনার না, যে না, না, না। দায়িত্ব আমি আবার একটু জিনিসটা বলি, হুম, বুঝিয়ে বলি। ধরেন আ ধরেন আমি পলক। হুম? হুম, তো এখন আমি ইন্টারনেট বন্ধ করে দেব। তো এখন আমি যদি ইন্টারনেট বন্ধ করে দেই, তাহলে তো আমি বললাম, "এই ইন্টারনেট বন্ধ করে দাও।" এটা তো হবে না। তাই না? হুম, এটার হুম, প্রসেস একটা সিস্টেম, একটা হুম, ব্যুরোক্রেটিক সিস্টেম তো আছে। রাইট, ব্যুরোক্রেটিক সিস্টেমটা কি? একটা নোট ইনিশিয়েট করবে একজন হুম, ডেস্ক অফিসার। হুম, হ্যাঁ, যে এই কারণে এটা যায়। তারপরে এটা উপরে যাবে ডেপুটি সেক্রেটারি, সেক্রেটারি হয়ে মন্ত্রীর কাছে আসবে। হুম, হ্যাঁ? হুম, মন্ত্রীকে একটা নোট দিতে হবে।
নোট দিয়ে যদি তার অনুমোদনের ক্ষমতা থাকে হুম, তাহলে সে অনুমোদন করে দেবে, যদি না থাকে তাহলে নোট দিয়ে সে ফরওয়ার্ড করে দেবে সেটা হুম, তার অথরিটির কাছে, প্রাইম মিনিস্টারের কাছে বা হুম, যার কাছে। এখন সেই নোটের মধ্যে এটা বাংলাদেশের যেটা কালচার, হুম, হ্যাঁ, আমি তো দেখছি এই জিনিসগুলো, হুম, বাংলাদেশের যেটা কালচার ও নিজের গাটা বাঁচায় আর কি। হুম, নোটের মধ্যে আমি প্রিটি শিওর সে লিখছে যে এইটা নিয়ে মাননীয় উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্য নাকি আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আলাপ হয়েছেন, তিনিও তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। হুম, যদি এটা লেখা থাকে হুম, বলে পলকের হুম। সিগনেচার থাকে, তাহলে তো এটাই তাকে ইমপ্লিকেট করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আম ইটস এ ডেলিকেট কোয়েশ্চেন এবং আমার মতে আমরা আমরা উনাকে এই মুহূর্তে ক্লিন শিট না দেই, যাতে করে উনি কনফিডেন্স এ না থাকে যে না উনার কোনো দায় নাই। উনি দায় পড়তে পারেন। বাট ইটস এ লিগ্যাল আমরা আর্গুমেন্ট আমরা উইল এই হ্যাভ টু এই মেক। ইয়ের মাধ্যমে, আমরা এই ভিডিওর মাধ্যমে এখন আমাদের নাহিদ তো বোধহয় আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে, নাহিদকে জি। বলবো আপনি ওই ইয়েগুলো, ডকুমেন্ট সমস্ত গুলো এখনই সিজ এভিডেন্স করে গুলো ফেলেন, এভিডেন্স কালেক্ট গুলো সিজ করেন। করে ফেলেন, কারণ ওইখানে দেখতে হবে যে কমান্ড রেসপন্সিবিলিটি উপদেষ্টার সাথে আলাপ হয়েছিল কিনা, হ্যাঁ, সমস্ত এইটা কিছু আমাদের দেখা দরকার। যদি দেখা থাকে এরকম হুম, জায়গা, তাহলে ডেফিনেটলি আমরা তাকে ইমপ্লিকেট করতে পারবো। মানে উইল ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্লিকেট হিম। দ্যাটস দ্য পয়েন্ট। ফাইনালি আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখেন? আম আমি আপনি জানেন মানবাধিকার আমরা প্রশ্নে, হ্যাঁ, হিউম্যান রাইটস কোশ্চেন, অফ কোর্স। আমরা গত ১০ বছর ধরে বা ১২ বছর ধরে we have been fighting this monstrous regime. আম আমি আমার ব্লগগুলো, if you read my blogs, I could see what was going to happen. আমি লিখেছি যে এটা হচ্ছে। বাংলাদেশের বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট পলিটিক্যাল সায়েন্টিস্টদের সাথে I argued. ওনারা বলেছেন যে শেখ হাসিনা ২০-৩০ বছর থাকবে। I refuted that. আমি বলেছি যে বাংলাদেশের কন্ডিশনস, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কন্ডিশনস, জনসংখ্যার যে ফরমেশন ডাজ নট অ্যালাউ দ্যাট। ১০ বছর শেখ হাসিনার জন্য এনাফ টাইম। এক্ষেত্রে উনি যে ১০ বছর জোর করে শাসন করতে পেরেছেন, এটাই। সুতরাং বাংলাদেশের জনগণের মধ্যে এটা হিস্টোরিক্যালি একটা রেজিলিয়েন্স আছে, যে এই ধরনের অথরিটেটিভ সিস্টেম দে উইল নট অ্যাকসেপ্ট। আমি এখন খুবই হোপফুল আমার এন্টায়ার লাইফ টাইমে যে এখন যে ছাত্ররা উদ্যোগগুলো নিচ্ছে, ছাত্ররা ফ্রন্ট লাইনে আছে, অনেকে অনেক ধরনের কথা বলছে। কিন্তু আমি মনে করি ছাত্রদের এই ইনভলভমেন্টটা এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ তাদের ইভেন আপনার আমার চেয়েও তাদের ইমিডিয়েট স্বার্থটা কম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কম। দে আর ফ্রেশ এক্সাক্টলি, ব্লাড, এক্সাক্টলি, দে আর এক্সাক্টলি। ফ্রেশ ব্লাড, ইনোসেন্ট। দে তাদের আর স্ট্রেংথ ভেরি হচ্ছে ইনোসেন্ট। তাদের ইনোসেন্স। ইয়েস, ইনোসেন্স। এক্সাক্টলি, দে হ্যাভ এক্সাক্টলি। ভেরি লিটল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং তারা উদ্যোগ নিয়ে সাহস করে যে কাজগুলো করতে পারবে সেটা আপনার আমার পক্ষেও হয়তো, মানে আমরাও তুলনামূলকভাবে আমরাও তো তরুণ, কিন্তু আমাদের চেয়ে ওরা আরো ফ্রেশ ব্লাড। সো আমি বেশ হোপফুল। আমি আমার সম্প্রতি একটা সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছি আমাদের এই বিপ্লবের, এই নিউ বাংলাদেশের ৩টা স্তম্ভ, এবং এটাকে আমাদেরকে সুরক্ষা করতে হবে। একটা ৩ টা স্তম্ভ হচ্ছে, কি, কি? একটা স্তম্ভ আমাদের ছাত্র জনতা যারা এটাকে সফল করেছে, এইদের সংগঠনটা। আমাদেরকে এদের সংগঠনটা প্রসপার করার, বড় হওয়ার, সংগঠিত হওয়ার সমস্তভাবে হেল্প করতে হবে। কারণ ওকে। এরাই হবে আমাদের নতুন বাংলাদেশের বিপ্লবের ভ্যানগার্ড। হুম, হুম। এবং এদেরকে আমরা যাতে হেল্প করি সর্বতোভাবে, এটা হচ্ছে আমাদের মেইন স্তম্ভ, মানে একটা মূল স্তম্ভ। এটা যদি ধসে যায় তাহলে আমরা বিপদে পড়ব। দ্বিতীয় স্তম্ভ আমাদের সামরিক বাহিনী। একটা রাষ্ট্রে সংগঠিত, সবচেয়ে সংগঠিত, মানে যার ফায়ার পাওয়ার বলেন, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বলেন, আমাদের মতো দেশগুলোতে সবচেয়ে সংগঠিত ফোর্স হচ্ছে আর্মি। হুম, আপনি দেখেন মিলিটারি শুরুর দিকে গুলি করছিল কিছু অফিসার, কিছু বিচ্যুত হয়ে যাচ্ছিল। হুম, এবং আমাদের সামনে পৃথিবীতে নজির আছে যে মিলিটারি যদি একটা দুর্বৃত্ত শাসককে রক্ষা করতে চায়, হাজার হাজার লোক হত্যা করে হলেও একটা শাসক বেঁচে যেতে পারে। হুম। সো আমাদের মিলিটারি প্লেড এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। ওরা আমাদের পক্ষ নেয় নাই, কিন্তু ওরা ছাত্র জনতার বুকে যে গুলি চালাবে না, এই যে সাহসটা করলো, যে এই যে সাহসটা করে শাসকের মুখের উপর বলল যে না, উইল নট কিল আওয়ার ব্রেথরেন এনিমোর, উইল নট শেড এনিমোর ব্লাড, এইটা আমাদের বিপ্লবকে এটা অসাধারণ। সম্ভব করেছে।
এক্সাক্টলি, এবং বিজয়কে সম্ভব করেছে। সম্ভব করেছে। The moment they said that, "No, we will not shoot at our people anymore," that's a fundamental shift in the game. সো এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের মিলিটারি বিরুদ্ধে আপনিও বলেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে যখন তারা ইনিশিয়ালি তারা শুট করছিল, আমরা ওদের বিরুদ্ধে লিখেছি। সবাই মিলে আমরা একটা চাপ সৃষ্টি করেছি। আমাদের বন্ধুরা মিলে আমরা ইউএন এ চাপ সৃষ্টি করেছি। অর্থাৎ একটা কম্বিনেশন অফ ফোর্স। আমরা দেশের বাইরে আমাদের যে বন্ধুরা আছে সবাইকে মিলে একটা চাপ সৃষ্টি করেছে। ফাইনালি মিলিটারিতে কুল হেডস প্রিভেইলড। একটা ভালো সিদ্ধান্তরা নিয়েছে যে না, আমরা আমাদের জনগণের উপর গুলি চালাবো না। সো এইটা মিলিটারি যেহেতু জনগণ মানে বা একটা দেশের সংগঠিত ফোর্স, দে হ্যাভ দ্য আর্মস এন্ড ওয়েপন্স এন্ড এভরিথিং, দে হ্যাভ টু গার্ড দিস রেভলিউশন। ওরা আমাদের বিপ্লব রক্ষা করা, নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় স্তম্ভ। আপনি যাই বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লব সংগঠিত হয় নাই মিলিটারির সক্রিয় বা নিষ্ক্রিয় সমর্থন ছাড়া। সো এদেরকে আমাদের লাগবে। সো মিলিটারিকে মোরাল ঠিক রাখা, ওখানে কিছু দুষ্কৃতিকারী সাবোটাজ করা ট্রাই করবে, এটা আমাদেরকে রেজিস্ট করা, সব সার্বক্ষণিক রাখা, চোখ রাখা, এদেরকে সাপোর্ট দিয়ে যাওয়া, এরা যাতে আমাদের বিপ্লবের প্রোটেক্টর হয়। তৃতীয় স্তম্ভ আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা উই আর ভেরি লাকি যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোককে আমরা এই সময়ে বাংলাদেশকে নেতৃত্বে পেয়েছি। ওনার অনেক সমালোচনা আছে, অনেক কিছু আছে, বাট এটা আপনি আমি ওনার সমালোচকরাও এক বাক্যে স্বীকার করবেন। বর্তমান বিশ্বে যত শাসক আছে এদের যদি আমরা র্যাঙ্ক করি, সম্মানের দিক থেকে ডক্টর ইউনূস এক নম্বরে এক নম্বরে এটা থাকবে। একটা অসাধারণ বিষয় যে অসাধারণ বিষয়। বাংলাদেশের শাসক এমন একজন যে যিনি গ্লোবালি রেসপেক্টেড। গ্লোবালি রেসপেক্টেড, যেটা বললাম এটা আনপ্রেসিডেন্টেড। যদি বিশ্বের 200 কাছাকাছি দেশ আছে, সব দেশের রাষ্ট্রপ্রধানদের যদি সম্মানের দিক থেকে আমরা র্যাঙ্ক করি, উনি থাকবে টপ। প্লাস ওনার রাজনৈতিক বোঝাপড়া, ওনার রাষ্ট্র সমাজ রাষ্ট্রযন্ত্র সম্পর্কে ওনার জ্ঞান বোঝাপড়া, এগুলোর সমস্ত কিছুর সুবিধা আমরা নিতে পারবো। এবং বড় বিষয় হচ্ছে উনি এখন এট দ্য ফেগ এন্ড অফ হিজ লাইফ, ওনার 84 ইয়ার্স অফ এজ। ওনার হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। উনি যে সম্মান সারা পৃথিবীতে পেয়েছেন, বাংলাদেশের মতো রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড হওয়া না হওয়াতে এই সম্মান বাড়বেও না, কমবেও না। তো উনার এই পরিস্থিতিতে উনি হচ্ছেন আমাদের বিপ্লবের, আমাদের নতুন বাংলাদেশের তৃতীয় স্তম্ভ। এটাকে আমাদের রক্ষা করে যেতে হবে। ওনাদের অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে, এটা আমরা বলবো, সমালোচনা করব, কিন্তু ওনাদেরকে আমরা এই তিনটা স্তম্ভকে আমি বলি যে চতুর্থ স্তম্ভ হচ্ছে আমরা সবাই। আমরা সবাই মিলে আমাদের এই তিন স্তম্ভ যদি ঠিক রাখি, নতুন বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন, মানবাধিকারের প্রশ্নে আমাদের প্রতিষ্ঠানগুলো যেভাবে সংস্কার করা দরকার, আমাদের সংবিধানটাকে যেভাবে নতুন করে লেখা দরকার, আমাদের পুরো ইনস্টিটিউশনাল আর্কিটেকচারটা আমরা যেভাবে বদলানো দরকার, আমাদের সামাজিক ভ্যালুস গুলো নিয়ে আমাদের যেভাবে কাজ করা দরকার, আমাদের শিক্ষা, আমি দেখি যে সবচেয়ে বড় ইন্টারভেনশনের জায়গা যে আমরা আগামী 2-3 প্রজন্মকে আমরা কিভাবে শিক্ষিত করব, কি ধরনের ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, কালচারাল ভ্যালুস, এইগুলো রিভিজিট করা যে আমরা কোথায় ল্যাকিং, হোয়াই আমাদের মতো একটা দেশ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করা দেশ, লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়ে যে দেশ স্বাধীন করলো, দুর্নীতিতে 1 নাম্বার হবে বা 2 নাম্বার হবে, 3 নাম্বার হবে। হোয়াট ওয়েন্ট রং, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং আমি মনে করি এই জায়গাতে আমাদের ক্রিটিক্যাল যেসব রিফর্ম, এই যে কালচারাল ফ্রন্টে, শিক্ষা সাংস্কৃতিক ফ্রন্টে আমাদের মেজর কাজ করা দরকার। আমি অপটিমিস্টিক যে আমরা এটা করতে পারবো, বাট আমি অলসো আই এম কশাস। এবং আমার যারা বন্ধু, আমাদের যারা বন্ধু সরকারে আছেন, তাদের উচিত হচ্ছে বাংলাদেশে, দেশে বিদেশে, ডিয়াসপোরাতে বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট বাংলাদেশে অবদান রাখতে চায়। আমাদের তো ক্ষমতার কোনো লোভ নাই, আমরা বাংলাদেশকে বদলাইতে চাই। আমাদের চেয়ারের কোনো লোভ নাই, আপনারও নাই, আমাদেরও নাই। বাট বাংলাদেশে এরকম হাজার হাজার লোক আছে বা বাইরে ডিয়াসপোরাতে যারা ভালো আছে। আপনি প্যারিসে আছেন, আমি আমেরিকাতে আছি। আমরা যদি পার্সোনাল আমাদের জীবনের কথা ভাবি, আমাদের জীবিকার কথা ভাবি, তাহলে তো আমরা কোনো দরকার নাই।
একটা একটা দেশের এই পরিস্থিতি থেকে এটাকে ঠিক করা। বাট এই ধরনের আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমাকে দিয়ে। এই ধরনের হাজার, হাজার ইয়াং তরুণ আছে, স্কলার আছে। উই হ্যাভ টু ফাইন্ড দেম যারা বাংলাদেশ রাষ্ট্রে কন্ট্রিবিউট করতে চায়। যারা নিঃস্বার্থভাবে এই রিসোর্স গুলোকে যত ভালোভাবে আমরা ট্যাপ করতে পারবো, এদেরকে কাজে লাগাইতে পারবো দেশ গড়ার কাজে। আমার মনে হয় বাংলাদেশ, আমি সবসময় বলি সবাইকে, বাংলাদেশ রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র, এখানে লোকজনের হোমোজেনিটির কারণে আমরা সবাই এত ক্লোজ নিট, আমাদের মধ্যে কোনো ফল্ট লাইন নাই বললেই চলে। এথনিক ফল্ট লাইন নাই, রিলিজিয়াস ফল্ট লাইন নাই, যেটা আছে অলমোস্ট ফেক একটা জিনিস তো তৈরি করে রাখা। এই দেশকে টার্ন অ্যারাউন্ড করা, এই দেশকে দ্রুত উন্নতির শিখরে নিয়ে যাওয়া, আমরা যদি উদ্যোগগুলো ঠিক মতো নেই, 20 বছরের মধ্যে বাংলাদেশ যে এখানে থাকবে, ইউ ক্যান নট ইভেন ইমাজিন। ইয়েস ইয়েস ইয়েস, কেউ ইমাজিন অকল্পনীয়। করতে আপনি অকল্পনীয় জায়গায় চলে আপনি যাবে। ইমাজিন করতে পারবেন না এই দেশকে এটা 20 এটা বছরের এটা মধ্যে কোথায় এটা নিয়ে যাবে। আমি বুঝতে পেরেছি এই ইয়াংদের, তরুণদের কথাবার্তা দেখে, এবং বিশেষ করে নারীদের। হ্যাঁ, এটা নিয়ে একটা এপিসোডও করেছি। যাই হোক, আমার ফাইনাল আমার একটা এপিসোডে আমি বলেছিলাম যে আগামীর বাংলাদেশে আমরা কি করব। হ্যাঁ, সেটা সম্ভব হয়ে গেছে। সেটা হচ্ছে যে দেখেন, পৃথিবীতে এরকম এক্সাম্পল খুব কম আছে যে যেই কান্ট্রিতে একটা সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে দীর্ঘদিন ধরে, এবং সেই দেশে একটা বিপ্লবী সরকার ক্ষমতা নিয়েছে এবং এই জালেমকে উৎখাত করে মজলুমরা ক্ষমতায়িত হয়েছে। সেরকম দেশ কিন্তু খুব বেশি নাই। তো বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা খুব চমৎকার জায়গা, যেখানে এটা কেস স্টাডি, এখানকার ডকুমেন্টেশন, হ্যাঁ, এই কাজগুলো করার জন্য একটা খুব ভালো জায়গা। এবং আমাদের দেশে হিউম্যান রাইটস অর্গানাইজেশন নাই, এবং আমাদের দেশে কেন আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের অফিস করবে না? আমি আমি আমার চ্যানেলে বলবো, আপনি আপনার চ্যানেলে বলেন। যেটা করতে পারে বাংলাদেশ সরকার, সেটা হচ্ছে যে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে সরকারি স্পেস দেবে, তাদের ইলেকট্রিসিটি ফ্রি করে দেবে, এবং যারা কাজ করতে আসবে হিউম্যান রাইটস অর্গানাইজেশনে তাদের আয়টাকে ট্যাক্স ফ্রি করে দেবে। হ্যাঁ, এই ইনসেন্টিভ যদি দেওয়া হয়, আমার বিশ্বাস যে অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন তার অফিস খুলবে, এবং আমাদের দেশে যে সিরিয়াস লং স্ট্যান্ডিং হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেগুলো ডকুমেন্টেশন করবে। কি মনে হয় আপনার? অ্যাবসলিউটলি আই ক্যানট তাহলে এগ্রি মোর। আপনি এবং আমি একসাথে কি আমাদের সরকারকে, আমাদের নিজেদের সরকারকে এই জি, প্রস্তাবটা দিতে পারি, এবং আমরা আমাদের লাইনে ডেফিনেটলি আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন চেষ্টা করব। গুলোকে বলবো যে তোমরা বাংলাদেশে অফিস খোলো, তোমাদের কাজ শুরু করো তোমাদের বাংলাদেশে, এবং আমরা সরকারকে বলবো যে তোমরা এইভাবে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলোকে প্রণোদিত করো, আর কি উৎসাহিত করো, যেন তারা এখানে অফিস খোলে। অ্যাবসলিউটলি। কারণ এটা আপনি যেটা বলেছেন এটা ফ্যাসিনেটিং একটা অ্যাসপেক্টস, এবং আই লাইক দিস আইডিয়া। কারণ দিন শেষে দেখেন, আমি লোকজনরে এই এক্সাম্পলটা সবসময় দিই যে আপনাকে আমি ৩ বেলা বিরিয়ানি খাওয়াবো। দ্য ফাস্টেস্ট অ্যান্ড মানে দ্য ফাইনেস্ট বিরিয়ানি ইন দ্য কান্ট্রি। কিন্তু আমি আপনাকে জেলখানায় রাখবো। হুম, আর আমি আপনাকে মুক্ত করে ছেড়ে দিব। আপনি আপনারটা বুঝে খাবেন। আপনি ডাল খান, ভাত খান। হুইচ ওয়ান ইউ উইল চুজ? হুম। ফ্রিডম, এই এই যে অফকোর্স ফ্রিডম। ফ্রিডমের যে এটা ইনেট, আমাদের প্রাইমোরিয়াল ইনস্টিংক্ট, আমাদের ইনেট একটা সহজাত, যে মানুষ মুক্ত। আপনি তাকে ডিসিপ্লিন করবেন, জোর করে করবেন, এটা কেউ আনতে চায় না। তো আমাদের নতুন বাংলাদেশটা হোক যে আমরা আমাদের হিউম্যান ডিগনিটি, আমরা মানুষ, পরিবেশ, প্রতিবেশ। আমি তো আমাদের পৃথিবীতে সকল কিছুরই প্রাণ আছে। তো আমরা এমন একটা মানবিক ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদা, ডিগনিটি, এটাকে আমরা সম্মান করব। সে তার উদ্যম দিয়ে, কর্ম দিয়ে যাতে সে তার সেরাটা বের হয়ে আসে, এই জন্য একটা এনেবলিং এনভায়রনমেন্ট আমরা তৈরি করব। সেখানে কেউ ভয় পাবে না লিখতে। সেটা তো একেবারে ফান্ডামেন্টাল। আপনি চিন্তা করে দেখেন, শেখ হাসিনা দেশটাকে কই নিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্টে একটা লাইক দিবে, সেইটা নিয়েও তাকে ২ বার ভাবতে হয়েছে যে আমি আসলে লাইক দেব কিনা। লাইক দিব কিনা। এই যে একটা টেররাইজেশন অফ দ্য এন্টায়ার পপুলেশন, এই জন্যও তো শেখ হাসিনার ১০০ বছরের হওয়া উচিত, সাজা হওয়া উচিত। তো আমাদের দেশের এটা মানানে না, মানে আমরা চাই যে মানুষ ডিগনিটি নিয়ে, মানে মর্যাদা নিয়ে সামাজিক সম্পর্কগুলোকেও নষ্ট করে দিয়েছে। নষ্ট করে যেমন দিচ্ছে। আমার এক কাজিন, সে তার হাজবেন্ডের সাথে এক হুম, দূত, আমি দেশের নাম বলতেছি না, ইউরোপেরই এক দূতাবাসে থাকে। আমি হঠাৎ করে ফেসবুকে দেখতেছি যে ও প্যারিসে ছবি দিচ্ছে আর কি। জি, হ্যাঁ, তো
আমি মাকে ফোন করে বললাম যে, "মা ও কি আসছে নাকি প্যারিসে?" মা বলল, "হ্যাঁ, আসছে।" আমি বললাম, "ও আমাকে ফোন দিল না একটা যে, দাদা আমি আসছি। এরকম তোমার সাথে দেখা করতে।" হুম, মানে আমার কাজিন আমাকে ফোন দিচ্ছে না ভয়ে ভয়ে যে তাকে আবার কি করে তার কে কেউ হাসব্যান্ডের কি চাকরি করে? চলে যায় হ্যাঁ, কিনা। চাকরি চলে হ্যাঁ? তাহলে চিন্তা একটা করছেন দেশটাকে কোন জায়গাটায় রেইন নিয়ে অফ গেছে। রেইন অফ টেরর এখন এই যে স্কাউন্ড্রেল গুলো ইন্ডিয়ায় বসে এগুলো করছে এগুলোর বিরুদ্ধে তো আপনারা আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং এদেরকে আমরা বলা উচিত এবং আমাদের জনগণকে আমি এখন বাংলাদেশের সকল জনগণকে আমার একটা আহ্বান দুইটা একটা মেসেজ একটা হচ্ছে এটা আমাদের নতুন বাংলাদেশ আপনি আপনার অধিকার নিয়ে মুক্ত অধিকার নিয়ে এই সরকারের সমালোচনা করবেন সরকারকে অ্যাকাউন্টেবল করবেন জবাবদিহি করবেন। বাট একই সাথে আপনাদেরকে যারা ১০-১৫ বছর একটা নিকৃষ্ট স্বৈরাচারী শাসনে বন্দী করে রেখেছে, এইটার মধ্য দিয়ে আমরা কোনোভাবে এদেরকে যাতে পুনরুজ্জীবিত হওয়া বা পুনর্বহাল না হয়। এদেরকে আমরা কনস্ট্যান্টলি ইয়ের মধ্যে রাখবো যে না, আমরা আমাদের স্বাধীনতা এনজয় করছি, আমরা সরকারের সমালোচনা করছি। এটা আমাদের সরকার। আমরা সমালোচনা করছি। আমরা এটাকে ঠিক করব। বাট কিপ স্টে অ্যাওয়ে ফ্রম আস। তোমরা আমাদের এখন এলাই না। তোমরা এলাই হবা কিনা আমরা এখনো জানিই না। তোমাদের ক্রাইমের বিচার হবে, তোমাদের পরিশুদ্ধতা কতটুকু হবে, তোমাদের আত্মবিশ্লেষণ কি হয়েছে বা হবে, তোমাদের সাংগঠনিক কিভাবে তোমরা কি করবা এইসব কিছু না জানার আগ পর্যন্ত ইউ ক্যান নট ওয়ার্ক ইন বাংলাদেশ। আপনি নাজিজমকে যেভাবে ব্যান করেছে ইউরোপে, why did you do that? Because that's a disease to the society. তো আপনি সোসাইটিতে এই ধরনের একটা ফ্যাসিস্ট আইডিওলজি আপনি রান করতে দিবেন কিনা এটা বাংলাদেশের জনগণকে ডিসিশন নিতে হবে। হোয়াইল সেইং দ্যাট যাতে আমরা আমাদের স্পেসটাকে এই ফ্যাসিস্টদেরকে দূরে রাখতে গিয়ে আমরা আমাদের স্পেসটা যাতে বন্ধ করে না দিই সেটাও আমাদেরকে খুব সতর্কতার সাথে যে আমরা উই হ্যাভ টু কিপ ক্রিটিসাইজিং আওয়ার গভর্নমেন্ট আমাদেরকে বলতে হবে যে তোমরা ভুল করছো এর মধ্য দিয়ে আমি অ্যান্ড তো আই আজকের এপিসোডে এটা বলেছি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমি বলছি একটা শ্যাডো ক্যাবিনেট আমি তৈরি করব, যেখানে আমি সারা সব সেক্টরের এক্সপার্টদেরকে সারা পৃথিবী থেকে নিয়ে এসে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে যাব। মানে এই সরকারের একটা বিরোধী দল দরকার। আমরা সেই এক্স্যাক্টলি বিরোধী দল হব। অ্যাবসলিউটলি অলদো এটা আমাদেরই সরকার, আমরা তাকে রক্ষা করব। রক্ষা করবো হ্যাঁ কিন্তু তার পাশাপাশি আমরা তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব। যে কোনো সরকার যত ভালো সরকারই হোক পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি সো যেই সরকারে যায় যদি আমিও যাই আজকে আপনার দায়িত্ব হচ্ছে আমি যাতে ঠিক থাকি আমাকে জবাবদিহির মধ্যে রাখা এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি। যাতে স্বচ্ছভাবে কাজ করি আমি যাতে আমার দায়িত্ব ভুলে না যাই এটা আমাকে প্রতিনিয়ত রিমাইন্ডার দিয়ে যাওয়া সো আমাদের সরকারে যারা যাবেন বা যাচ্ছেন বা আগামীতে যাবেন প্রত্যেকের যাতে এটা মাথায় থাকে যে আমাকে সমালোচনা করা যাবে আমি সমালোচনা শুনবো অযৌক্তিক হলেও হবে শুনবো এক্সাক্টলি, এক্সাক্টলি। অযৌক্তিক সমালোচনাও আমাকে করতে হবে আমাকে যদি গালিও দেয় কেউ তা আমি সেটা শুনবো আমি যদি সেটা শুনতে না চাই দয়া করে সরকারে থাকবেন না বিকজ এক্সাক্টলি। দ্যাটস নট দ্য প্লেস ফর ইউ এক্সাক্টলি। থ্যাংক ইউ সুলতান মোহাম্মদ জাকারিয়া। থ্যাংক ইউ আজকে আমার দর্শকদের সামনে আমার চ্যানেলে সম্ভবত এটাই ১ম একটা টক শোর মতো যেটা আমি হোস্ট করলাম। এরপরে আরো করব ডেফিনিটলি, এবং আবার আপনার সাথে কথা বলব যখন আপনি আরো কিছু প্রোগ্রেস করবেন। আমরা ডেফিনিটলি আপনি যখন কমিউনিকেশনটা সাবমিট করবেন, তারপরে আবার আমরা এই আলাপটা করব। ভালো অবশ্যই থাকবেন সুলতান। আপনাকেও সুস্থ ধন্যবাদ থাকবেন এবং জি আপনার ভালো কাজ অব্যাহত রাখবেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই, অনেকেই হয়তো জানে না যে র‍্যাবের যে স্যাংশন, সেই স্যাংশনের পিছনে অনেকে কাজ করেছে এবং তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে আমাদের সুলতান মোহাম্মদ জাকারিয়া। আমার দেশকে আমি সহায়তা করতে চেয়েছি আমার কারো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আমাদের আক্রোশ নাই আমাদের দেশের মানুষের বিরুদ্ধে সংগঠিতভাবে যে বা যারাই ক্রাইম করবে বা অপরাধ করবে এটা আমাদের দায়িত্ব আর সুতরাং সেখানে ওই আমাদের কালেক্টিভ এফোর্টে আমারও কালেক্টিভ সামান্য একটু অবশ্যই অবদান আমরা সবাই মিলে ছিল। আমরা তো সবাই মিলে লিখে রেখো ১ বিন্দু দিলাম শিশির। অবশ্যই ভালো থাকবেন জাকারিয়া। দেখা জি হবে আবার। জি খোদা হাফেজ। ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ